আলীবাড়ির উঠোনে যেন বজ্রপাত হলো। ইয়াসমিন স্তব্ধ, ইয়াকুব আলী মাটিতে বসে পড়লেন। রফিকুল বলল, তার মা বাবা কেউ নেই, অথচ আজ জানা গেল তারা বেঁচে আছে, তার বউ বাচ্চা আছে। যে মানুষটাকে বিশ্বাস করা হয়েছিল সে তো আসলে একটা প্রতারক। ঢাকায় বউ সন্তান রেখে গ্রামে এসে নতুন জীবনের নাটক খেলেছিল সে। ইয়াসিনের বয়স যখন 2 বছর তখন ইয়াসমিন বেগম আর রফিকুলের ডিভোর্স হয়ে যায়। ইয়াসমিনকে ডিভোর্স না দিলে প্রথম বউ মামলা করে দিবে। রফিকুল সেই ভয়ে ডিভোর্সটা দিয়ে দেয়। তার কয়েক বছর পর ইয়াকুব আলীও মারা যান। ছোট বোনকে ইয়াসমিন বেগম নিজে বিয়ে দিলেন। বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিলেন, আর নিজের নামে যা ছিল সেগুলো দিয়ে জমি জমা চাষবাস করে চালালেও একসময় মনে হলো কিছু জমি বিক্রি করে দেওয়া উচিত। নগদ টাকার দরকার, ছেলে বড় হচ্ছে, তার পড়াশোনা বড় হওয়ার জন্য অর্ধেক জমি বিক্রি করে ছেলের নামে অ্যাকাউন্ট খুলে সেখানে টাকা জমালেন। ইয়াসিন এখনো সেই অ্যাকাউন্ট সম্পর্কে জানে না। ছেলে তার এইচএসসি দিয়ে আর পড়াশোনা করলো না। কি হলো আম্মা? ইয়াসমিন বেগমের ভাবনায় ব্যাঘাত ঘটল। পারিবারিকভাবে হয়েছিল বিয়ে। অনেক ভালোবাসতো নিশ্চয়ই আপনাকে। না, আমাকে কখনো ভালোবাসেনি সে। তার সাথে আমার সংসার করার বয়স ছিল মাত্র 3 বছর। তারপর আমরা আলাদা হয়ে যাই। বাতাসি উঠে বসলো। আলাদা হলো কি জন্যে? বাতাসি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো। ইয়াসমিন বেগম তার সাথে ঘটে যাওয়া কথাগুলো সব খুলে বলল। সব শুনে হতবিহ্বল হলো বাতাসি। ইয়াসিন জানেও না তার বাবার নাম কি, দেখতে কেমন। বাতাসির কি যে মায়া হলো। ইয়াসমিন বেগম পাশ থেকে ইনহেলারটা নিলেন। শ্বাসকষ্ট হচ্ছে, মুখে নিয়ে শ্বাসকষ্টটা কমিয়ে বালিশের নিচে রাখলো। বাতাসি জিজ্ঞাসা করলো, আপনার কষ্ট হচ্ছে? হ্যাঁ, এটা শেষ হওয়ার দিকে। নতুন একটা কিনে আনতে হবে বাজার থেকে। তুমি শুয়ে পড়ো, আমি দরজা তালা লাগিয়ে আসতেছি। ইমন ঢাকায় থাকাকালীনই জুনায়েদের সাথে কথা বলেছে। ইমনের কোনো আপত্তি নেই বিয়ে নিয়ে। সে নিজেই এখন চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা যেন হয়ে যায়। বিয়ে নিয়ে সামনাসামনি কথা বলার জন্য নওগাঁ এসেছে ইমন। আজ বিকেলে জুনায়েদরা আসবে। মেহেরিন ও শুনেছে উর্মির বিয়ের খবরটা। সানজিদা বেগম দুপুরে কথা বলার সময় ফোনে বলেছে। মেহেরিন তেমন মাথা ঘামালো না। ভালো ছেলে যেহেতু পেয়েছে তখন বিয়ে দিয়ে দেওয়াই শ্রেয়। তবে কার সাথে বিয়ে সেটা জানে না মেহেরিন। উর্মি ভয়ে কিছু বলতেও পারছে না। তার উপর আজ জানতে পারলো তার ভাই অনেক আগে ইব্রাহিমের ওখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে। ইব্রাহিম তো বলল না কিছু। সে বলেছিল ভাইকে মানাবে, কই মানাতে পারলো না তো। ইমন এসে থেকে একটা কথাও বলেনি উর্মির সাথে। বিকেলে জুনায়েদরা আসবে বলে তার বন্দোবস্ত করছে। উর্মি যা বলার যা রাগ করার সব ইব্রাহিমকে ফোন করে ইব্রাহিমের উপর ঢেলে দিল। এখন যদি তার ভাই বিয়ে দিয়ে দেয় তাহলে সে বিয়ে করে নিবে। যদি ইব্রাহিম কিছু করতে না পারে তো। মাথা কাজ করছে না উর্মির। এখন বুঝতে পারছে সে কত বড় অন্যায় করে ফেলেছে। তার উচিত হয়নি বিয়েটা করা, উচিত হয়নি ইব্রাহিমের কথা শোনা। সে কি করে এই কাজটা করলো? রীতিমতো কান্না করে দিচ্ছে এসব ভেবে। কাউকে বলতে পারছে না যে সে বিবাহিত। এদিকে ইব্রাহিম হাঁসফাঁস করছে উর্মিকে আজ দেখতে আসবে, বিয়ের দিনক্ষণ ঠিক করবে শুনে। সোজা ক্লাবে আসলো সোলেমানের কাছে। ইদানিং রাজনীতি নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গেছে সোলেমান। প্রায় মধ্যরাতে বোর্ড মিটিং হচ্ছে। সোলেমান ইব্রাহিমকে হাঁসফাঁস করতে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এমন হাঁসফাঁস করছিস কেন? কোনো সমস্যা? ইব্রাহিম মাথার চুলগুলোর ভেতরে বাহাত চালিয়ে বলল, ইমনের বোনকে আমার লাগবে সোলেমান, যে করেই হোক তাকে আমার লাগবে। সোলেমান ভ্রু কুচকাল হয়ে কথা শুনে। কোন ইমন? ওই ড্রাইভার? হুম। কিসের জন্য লাগবে তোর ইমনের বোনকে? কি করতে চাস তার সাথে? সংসার করতে চাই, সংসার। ভালোবাসি তাকে। তুই কি আজকাল টিস্যুর মতো মেয়ে চেঞ্জ করে ধরলি নাকি? মানে? গত বছর না তুই মেহেরিনের বান্ধবী নাম যেন কি? উর্মি। ও উর্মি। গত বছর না উর্মি উর্মি করলি? এবছর তাহলে আবার ইমনের বোন করছিস কেন তুই? ইব্রাহিম সরু চোখে তাকালো। ইমনের বোন আর মেহেরিনের বান্ধবী উর্মি তারা দুজনে সেম, একজনই। উর্মি ভাই হচ্ছে ইমন। সোলেমান চকিতে চমকে উঠল, মুখ থেকে বেরিয়ে আসলো, হোয়াট? কেন তুই জানতিস না? ওই ইমনের প্রশংসাই করছিল আমার বউ। সিরিয়াসলি? হায় আল্লাহ! এখন বল আমি কি করব? উর্মির বিয়ে দিয়ে দিচ্ছে অন্য কোথাও ইমন। আমি চাইলাম, আমাকে দিল না। আমার উর্মিকে চাই সোলেমান, প্লিজ কিছু কর। ইমন তার বোন দিতে না চাইলে আমি কি করতে পারি সেখানে? কি আশ্চর্য, তুই সাহায্য করবি না আমায়? তুলে এনে দেব? সেটা কখন বললাম? তাহলে কি করতে বলছিস আমায়? বিয়েটা যেন আমার সাথে হয়। আই মিন ইমনের বোনকে যেন আমায় দিয়ে দেয়। বেকাছে গিয়ে দু হাত পেতে। দিবে না রে, দিবে না। তোর উপরে খেপে গিয়ে আমাকে শাস্তি দিচ্ছে। দেখ ভাই, একটা সিক্রেট কথা বলি। কি বল? আমি আগে একটা অকাজ করে রেখেছি। কি? উর্মিকে বিয়ে করে রেখেছি। সোলেমান ভ্রু কুচকাল। ইব্রাহিম সব খুলে বলল। সব শুনে সোলেমান কফির মগে চুমুক দিয়ে বলল, বিয়ে তো করেই ফেলছিস, তাহলে মেয়েদের মতো কাদের কি মানে? জাগে নিজের অধিকার দেখিয়ে নিয়ে আয়। এখন তো বউ তোর, অধিকার তো তোর বেশি। তুই চল সাথে। আমি ঝামেলা করে কিছু করতে চাইছি না।
চাইছি সমঝোতা করে যেন সব হয়। সোলেমান চল বলে উঠে হাঁটা ধরল। উর্মিকে সবুজ রঙের একটা শাড়ি পরিয়ে রেডি করা হয়েছে। জুনায়েদ আর তার মা বাবা এসেছে উর্মিকে দেখে একেবারে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। বসার ঘরে চা নাস্তা খাচ্ছে আর কথাবার্তা বলছে। উর্মিকে রুম থেকে নিয়ে সোফায় বসালেন ইতি বেগম। ইতি বেগমের বোন জামাই ছেলে জুনায়েদ দেখলো। নতুন করে আর কি দেখবে, ছোট থেকে তো দেখেই আসছে। তারা সোজা বিয়ের দিকে আগাতে লাগলো। উর্মির ভয়ে বুক শরীর সব কাঁপছে, কান্নায় চোখ মুখ ফুলে গেছে, কিন্তু মাথা নিচু থাকায় কারো দেখা হয়নি। তবে ইমনের নজর এড়ায়নি। সে দেখেছে বোনকে কাঁদতে। কেন কাঁদলো আন্দাজ করেছে। ভালোবাসে, এমন লোকদের সাথে ভালোবাসা, তারা চোখের পলকে মানুষ খুন করে প্রমাণ লোপাট করে। ইমনের তারও বেশি খারাপ লাগছে মেহেরিনের জন্যে। মেয়েটার কপালে এমন স্বামী জুটলো, যখন জানবে তার স্বামী এমন তখন সামলাবে কি করে নিজেকে। ইমন তো নিজের বোনকে বাঁচিয়ে নিল, তাকে বাঁচাবে কি করে ইমন? বিয়ের কথাবার্তা বলার সময় বাহির থেকে দরজায় কড়া শব্দ পেয়ে ইমন বলল, আমি দেখছি কে। ইমন এগিয়ে এসে দরজা খুলে সামনে তাকাতেই দেখলো সোলেমান আর ইব্রাহিম এসেছে। ইমন অবাক হলো ওদের এখানে দেখে, জিজ্ঞাসা করলো, আপনার এখানে কি চাই? সোলেমান বলল, শুনলাম বোনের বিয়ে দিচ্ছিস। বিয়ের উপযুক্ত হয়েছে বোন, ভাই হিসেবে আমার দায়িত্ব নয় কি এটা? শালবাত, এটা তো তোমারই দায়িত্ব। এখন সামনে থেকে সরো। কেন? ইব্রাহিমের বিয়ে নিয়ে কথাবার্তা বলতে। ওনার বিয়ে নিয়ে কার সাথে? তোমার সাথে তো দিতে পারবো না ইব্রাহিমের বিয়ে, তাই তোমার বোনের সাথেই দিতে চাচ্ছি। তুমি কি ঢুকতে দিবে ভিতরে, নাকি বাইরে দাঁড়িয়ে কথাবার্তা বলবো? আমি তো ওনাকে একবার বলেছি আমার বোনকে দিব না বিয়ে ওনার সাথে, তাহলে বলার পরেও এখানে এসে এসব বলার কি মানে? তোমার বোনকে ডেকে আনো এমন। খুব শর্ট করে কথাবার্তা শেষ করতে যাচ্ছি। আমাকে বলুন, ভেতরে বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে, আমি চাই না আপনাদের জন্য কোনো ঝামেলা হোক। ইব্রাহিম, কাগজটা দে। ইব্রাহিম তার সাথে করে আনা বিয়ের কাগজপত্র সব সোলেমানের হাতে তুলে দিল। সোলেমান সেগুলো ইমনের কাছে দিয়ে বলল, পড়াশোনা তো জানো, আশা করি পড়ার পর বুঝতে অসুবিধা হবে না। একজন বিবাহিত মেয়েকে দ্বিতীয়বার অন্য কোথাও বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের 1860 সালের দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, সঙ্গে অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে। এখন বাকিটা তুমি ভেবে দেখো, কি করবে তুমি? ইমন প্রথমে বুঝলো না, তবে একের পর এক কাগজ উলট পালট করে দেখার পর মাথায় বড়সড় একটা বাজ ভেঙে পড়ল। এ তো বিয়ের কাগজপত্র সব। ইমনের বিশ্বাস হচ্ছে না উর্মির এত বড় সাহস আদৌ হবে, কিন্তু কাগজগুলো তো ফেক মনে হচ্ছে না। তার মানে উর্মি সত্যি বিয়ে করেছে, কিন্তু কবে করলো, কি করে করতে পারলো এটা উর্মি? এত বড় প্রতারণা। ইমন রুমের ভিতর ঢুকে কাগজগুলো টেবিলের উপর রেখে উর্মির কাছে জিজ্ঞাসা করলো, কি এইসব? তুই বিয়ে করে নিয়েছিলি? এই, এটা সত্যি? বল সত্যি নাকি মিথ্যা? সোলেমান ইব্রাহিম ভেতরে ঢুকে আসলো। ইব্রাহিম উর্মিকে শাড়িতে বসে থাকতে দেখে রাগ করলো। দেখতে এসেছে বলে শাড়ি টাড়ি পরে আসতে হবে? ভাইয়ের প্রতিটা কথায় উর্মি কেঁপে উঠলো। এতদিন ভাবেনি এমন দিন আসবে তার। সে ভুল করেছে, খুব বড় একটা ভুল করেছে। এর জন্য যা শাস্তি দেয় ভাই তাই মাথা পেতে নেবে উর্মি। উর্মি সোজা ভাইয়ের পা জড়িয়ে কেঁদে উঠলো। আমার অন্যায় হয়ে গেছে ভাই, আমার ভুল হয়ে গেছে। তুমি যা শাস্তি দিবা আমি মাথা পেতে নিব। উর্মি ইমনের বিশ্বাস ভেঙে দিল। আজ সত্যি বিয়ে করেছে তাদের না জানিয়ে, লুকিয়ে গোপনে। এই দিন দেখার জন্য ইমন ছুটে চলছিল পাহাড় সমান দায়িত্বের ভার নিয়ে। তাদের শিক্ষায় কি তাহলে কোনো কমতি ছিল? ইতি বেগম এখনো কিছু বুঝতে পারেনি। ইমনকে জিজ্ঞাসা করলে ইমন সব জানালো। ইতি বেগম সবার সামনে উর্মিকে দুটো চর মারল। তৃতীয়বার চর দিতে গেলে ইব্রাহিম এসে উর্মিকে আগলে নেয়। ইতি বেগমের দিকে তাকিয়ে বলল, প্লিজ উর্মিকে কিছু বলবেন না আন্টি, ওর কোনো দোষ নেই। ইতি বেগমের রাগে শরীর জ্বলছে। পছন্দ ছিল বলতো, ভালো হলে তারা নিজে থেকে বিয়ে দিত, কিন্তু না বলে বিয়ে কেন করলো? এদিকে তারা বিষয়ে কথাবার্তা যে আগাচ্ছিল তখনও কেন চুপ ছিল? এখন যে লোক জানাজানি হলে ইতি বেগমের বোন খুব অপমানিত বোধ করলো। বোনের কাছে এত আশা নিয়ে মেয়েটাকে চাইলো, অথচ মেয়েটা এরকম একটা কাজ করে বসলো। পরিবারের কথাটা ভাবলো না, তারা আর থাকলো না। স্বামী থাকতে দিল না, রেগেই চলে গেলেন। স্বামী রেগে যাওয়া দেখে ইতি বেগমের বোনও আর থাকতে পারলো না। ইমন সোফায় মাথা চেপে বসে আছে। তার বোন এটা কি করলো? সে কোনো রাজনৈতিক বিষয় টানছে না, কিন্তু তার দলের লোকগুলো তো ঠিকই আঙ্গুল তুলবে, বলবে ইমন তাদের দলে ঢুকেছে আওয়ামী লীগের গুপ্তচর হয়ে। তখন ইমন কি বলবে? তার জবাব দেওয়ার মুখ আছে? এখন ইব্রাহিমের সাথে না দিয়েও তো আর কোনো উপায় দেখছে না। এই বোন আর ইমনের আগের বোন নেই, অনেক বড় হয়ে গেছে।
নিজের জীবনের ডিসিশন নিজে নিতে শিখে গেছে। ইমনের আর দরকার নেই তার, সেজন্যই তো এত বড় একটা কাজ করে ফেললো। একটা বারও ভাবলো না ইমনের কথা সে। বাবা চলে যাওয়ার পর থেকে কি ইমন কম কষ্ট করেছে তার বোনের জন্য? যতটা পেরেছে তার সবটুকু সে করেছে। নিজের কথা না ভেবে তার কিসে ভালো হবে তা ভেবেছে। সেই বোনের থেকে পাওয়া এই আঘাতটা ইমন সামলে উঠতে পারছে না। তার কি করা উচিত? ওই পরিবারে দিয়ে দেওয়া উচিত নাকি ডিভোর্স করিয়ে আনবে? ডিভোর্স করালেও এরপর উর্মির ভবিষ্যৎ কি? পাগল পাগল লাগছে ইমনের নিজেকে। এমন একটা দিন যে সে দেখবে জীবনেও ভাবতে পারেনি ইমন। সোলেমান আর ইব্রাহিম মেহেরিনদের বাড়িতে এসেছে শুনে বেশ চমকালো। এর সাথে এটা শুনে আরো বেশি চমকালো যে উর্মি নাকি কয়েক মাস আগে লুকিয়ে বিয়ে করেছে, তাও আবার ইব্রাহিমকে। এসব কথা শুনে মাথা 400 অ্যাঙ্গেলে ঘুরে গেল মেহেরিনের। তার বিশ্বাসই হচ্ছে না উর্মি এমনটা করেছে। ও এটা করতে পারলো কি করে? ইমন ভাই এত বড় ধাক্কাটা সামলাচ্ছে কি করে? সন্ধ্যার পর মোতালেব ভুইয়া গিয়ে মেহেরিনকে নিয়ে আসলো এই বাড়ি। সোলেমান আর ইব্রাহিম তখন উঠানে দাঁড়িয়েছিল। মেহেরিনকে আসতে দেখে সোলেমান তার পেছন পেছন রুমে আসলো। মেহেরিন বোরখাটা খুলে সোলেমানের দিকে পাখা চোখে তাকালো। কি বলবে বুঝতে পারছে না। মেহেরিন শুধু বলল, আমাকে একটু উর্মিদের বাসায় নিয়ে চলুন না। মেয়েটা এত বড় একটা কাজ করতে পারলো কি করে? ও তো এমন ধরনের মেয়ে না। সোলেমান নিয়ে গেল। উর্মি তার রুমে কাঁদছে। ইমন সোফায় এখনো ঠাই বসা সেই আগের মতো। পাশে ইতি বেগম শক্ত মুখ করে বসা। সোলেমান ভেতরে ঢুকেনি, বাহিরে দাঁড়িয়ে রইল। মেহেরিন ভেতরে ঢুকে দেখলো ইমনের ভেঙে চুরে যাওয়া মুখটা। খুব বড় রকমের আঘাত পেয়েছে যে। মেহেরিনকে দেখে ইতি বেগম নড়ে চড়ে বসলো। ইমন একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইতি বেগম মেহেরিনকে বলল, শুনেছিস উর্মি কি করেছে? কি করে এটা করতে পারলো? জিজ্ঞাসা করতো। আমার ইচ্ছে করছে ওকে মেরে ফেলতে। এই দিন দেখার জন্য জন্ম দিয়েছিলাম। মেহেরিন উর্মির রুমে চলে আসলো। উর্মি ফ্লোরে বসে বিছানায় মাথা টেকিয়ে কাঁদছে। মেহেরিন গিয়ে পাশে বসলো। কাউকে নিজের পাশে বসতে দেখে উর্মি পাশ ফিরে তাকালো। মেহেরিনকে দেখেই তাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। মেহেরিন একটু আগলে নিচ্ছে না উর্মিকে। বিশ্বাস কর মেহরিন, আমার কি যেন হলো। আমি কারো কথা ভাবলাম না তখন। আমি বিয়ে করে নিলাম। আমি পাপ করে ফেলেছি মেহরিন। ভাইয়া আমার সাথে কথা বলছে না। ভাইয়াকে বল, সে যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। তারপরও যেন সে আমার সাথে কথা বলে। যদিও বিয়ের মতো পবিত্র একটা জিনিস কখনোই পাপ হতে পারে না, তবে লুকিয়ে করাটা মোটেও ভালো কাজ না। পছন্দ ছিল বাসায় বলতো। কি শাস্তি দেবে তোকে ইমন ভাই? উর্মি, কি শাস্তি দিতে বলছিস তাকে? মারবে তোকে? যা ইচ্ছা হয় করুক, আমি বাধা দিব না। সে যদি বলে আ আ আমি পাশাকে ছে। ইমন ভাই জীবনেও এটা বলবে না। তবে আমি সত্যিই অবাক হলাম। আমার উর্মি, আমার প্রাণপ্রিয় বান্ধবী এমন একটা কাজ করলো। আম সরি মেহু, আম সরি। মেহেরিন চলে আসলো। ইতি বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। ইমন আগের ন্যায় বসা। মেহেরিন শুধু বলল, ভীষণ অনুতপ্ত উর্মি। ভুল যে একটা করে ফেলেছে, অস্বীকার করার উপায়ও নেই। এখন আপনারা বড়রা মিলে বুঝে শুনে তারপর আগান। ইমন এবার বলে উঠল, আমি এখন কি করবো মেহরিন? তুমি বলো, আমার কি করা উচিত? আমি তো ভাইয়া বাইরের মানুষ। আমি তো বলবো বিয়ে যখন হয়ে গেছে তখন দিয়ে দিন। কিন্তু আপনি তো উর্মির ভাই। আপনার নিজস্ব চিন্তা ভাবনা যা বলে সেটাই করুন। আমি জানি আপনার চিন্তা ভাবনা ভুল হবে না। একটু সময় নিয়ে ভাবুন। মেনে নিলে আর মেনে না নিলে কি কি ফেস করতে হতে পারে সব নিয়ে ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। ইমন কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। মেহেরিন চলে আসলো বাহিরে। সোলেমান কখন থেকে অপেক্ষা করছিল। মেহেরিন আসতে সোলেমান মেহেরিনের হাত ধরে বলল, কি বুঝলে এতক্ষণ ধরে? আমি কি বোঝাবো? কি করলে তাহলে এতক্ষণ? ইব্রাহিম ভাইয়া কাজটা কি ঠিক করেছে? অবশ্যই না, আমি আজ জেনেছি। উর্মি একা কষ্ট পাচ্ছে। আমি তো দেখলাম ইব্রাহিমে কষ্ট পাচ্ছে। কি সমস্যা তাহলে তাদের বিয়েটা মেনে নিলে? রাজনীতি করার লোকজন কি সমস্যা করে না? আমি করছি না? আমরা করছি সংসার। করছি না আমি? ও হ্যাঁ, করছি তো। 364 দিন দুদেশে থেকে 365 দিনে দিন সাক্ষাৎ হয়। এত বড় মিথ্যে এলিগেশন আমার নামে? ভেরি ব্যাড। আচ্ছা আচ্ছা চলুন। বাসায় চলে আসলো মেহেরিন আর সোলেমান। ইব্রাহিম মুখিয়ে ছিল তাদের ফেরার। ফিরে আসতে ইব্রাহিম অস্থির হয়ে জিজ্ঞাসা করলো। কি বললো তারা? সোলেমান বলল, আমি যাইনি ভিতরে, মেরিন গিয়েছিল। শালা মেয়ে হয়ে এমন মাইকের কাজ কিভাবে করতে পারলি? বিয়ে কেউ এভাবে করে? বুকের পাটা কি চুপছে গেছিল তোর? ইমন তো আমাকে দিতে চাইছিল না বোন। সেজন্য আমি ভেবেছিলাম এটা করলে উর্মিকে আমার থেকে আলাদা করা অসম্ভব। আমি কি কোনো পাপ করেছি? মেহেরিন তুমিই বলো। মেহেরিন তাকালো ইব্রাহিমের দিকে। বিয়ে কখনো পাপ হতে পারে না ভাইয়া। যেহেতু পাপ না বিয়ে করা, সেহেতু কেন আমি লুকিয়ে বিয়ে করব? ভাইয়া মানছিল না। আমার পরিবার ছিল, আপনাদের পরিবার ছিল, তারাই এসে বুঝালে ভাইয়া অবশ্যই বুঝতো। কিন্তু আপনি আর উর্মি এটা কি করে বসলেন?
আপনি তো অনেক বড়, একটু ভেবে দেখতে তো পারতেন এটার জন্য ফিউচারে কি ফেস করতে হতে পারে। প্রেম ভালোবাসায় মানুষের হিতাহিত জ্ঞান লোপ পায় মেহেরিন। এখন ইমনকে বলো তার বোনটাকে যেন দিয়ে দেয়। আমি কষ্টে রাখবো না, ইমনের চেয়েও ভালোভাবে রাখার চেষ্টা করব। আমি স্বামী হিসেবে বেস্ট হয়ে দেখাবো। জাস্ট ইমনকে তোমরা বোঝাও, ইমন রাজি না হলে উর্মি আসবে না আমার কাছে। আব্বা আম্মা যাবে ইমন ভাইয়ের ওখানে, আশা করি ইমন ভাই সঠিক সিদ্ধান্তই নেবে। রাত 1টার দিকে সানজিদা বেগম আর মোতালেব ভুইয়া ইমনের বাড়ি থেকে আসলেন। অলে আলাপ আলোচনা হলো ইমনের সাথে তাদের। পরিশেষে তারা একটা সিদ্ধান্তে এসে পৌঁছালো যে বিয়ে যেহেতু করেই ফেলেছে, ফিরিয়ে আনা সম্ভব নয়। ডিভোর্সি মেয়েদের সমাজ ভালো চোখে দেখে না, নতুন করে আবার বিয়ে দিয়ে দেওয়া উচিত ইব্রাহিমের সাথে। যেহেতু ওই বিয়ের সময় তারা কেউ ছিল না, ইমন তার সামর্থ্যের মধ্যে যতটুকু করতে পারে ততটুকু করে বিয়ে দিয়ে দিবে বলল। বিয়ের পর ইমনের সাথে উর্মির কেমন সম্পর্ক হতে পারে সে নিয়ে ইমনের কোনো মন্তব্য নেই। গ্রামের লোকজন যেন না জানে যে উর্মির আগেই বিয়ে হয়ে গেছে। সেজন্য ইমন বলেছে সুস্থভাবে যেমন পাত্রপক্ষ আসে সেভাবে যেন আসা হয় বিয়ের প্রস্তাব নিয়ে। গ্রামের লোকজন যেন ভাবে এটা পারিবারিকভাবেই দেওয়া হয়েছে। সুলতানপুর থেকে দুপুরের দিকে আফিয়া সুলতান, আমিরুল সুলতান, আনোয়ার সুলতান, রুমাইসা আসবে, অলংকারপুর সোলেমান আসতে বলেছে। ইব্রাহিম মেহেরিনের বান্ধবী উর্মিকে পছন্দ করেছে, এখন বিয়ে করতে চাইছে। তারা গার্ডিয়ান হয়ে যেন আসে প্রস্তাব নিয়ে বিয়ের দিনক্ষণ ঠিক করতে। মোতালেব ভুইয়া নিজ বাড়িতে তোড়জোড় শুরু করে দিয়েছে আপ্যায়নের। বিয়ের পর প্রথম তারা সকলে মিলে একসাথে আসবে। আপ্যায়নের কোনো ত্রুটি সে রাখবে না। সকাল সকাল উঠে বাজারে গিয়ে সদ্য জবাই করা গরুর মাংস নিয়ে আসলো। সোলেমানের গরুর মাংসে অ্যালার্জি বলে মহিষের মাংস নিয়ে আসলো। সাথে ইলিশ মাছ, বড় বড় চিংড়ি মাছ আর বড় একটা রুই মাছ নিল। মেহেরিন আবার পাঙাশ মাছটা বেশি পছন্দ করে। মেয়ের জন্য আলাদা করে একটা পাঙাশ মাছও নিল। শ্বশুর বাড়িতে নাকি কেউ পাঙাশ মাছ খায় না, সেজন্য আনে না আর খাওয়াও হয় না মেহেরিনের। লজ্জায় নিজে থেকে মেহেরিন বলতেও পারে না। মোতালেব ভুইয়া গরুর খাঁটি দুধ, সেমাই, সবজি যা যা দরকার সব নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে অনেক সেরিনকে আসতে বলল। এত এলাহি আয়োজন করবে, বড় মেয়েকে ডাকবে না মোতালেব ভুইয়া? এ আবার হয় নাকি? বেড়াতে গেছে বড় মেয়ে শ্বশুর বাড়ি গত সপ্তাহে, বড় মেয়ে শাশুড়ি আসবে না, তাই সেরিন অনেক বিকালে আসবে। মোতালেব ভুইয়া হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য পাশের বাড়ি থেকে একজন বাবুর্চি ডেকে আনলেন। মানুষজন অনেক। মেহেরিন সব মশলাপাতি চুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছে। বাড়ির উঠানে মাটি কেটে চুলা বানিয়ে সেখানে রান্না করা হচ্ছে। সোলেমান ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। কাজের চেপে আজকাল তার জিম করা হয় না, সেজন্য ফিটনেসটা কেমন যেন হয়ে গেছে। গালের দাড়িগুলো বড় হয়েছে। মর্নিং ওয়াক শেষে বাড়ি ফেরার আগে সেলুনে গেল দাড়ি ছাঁটাই করতে, কিন্তু ফিরলেও ক্লিন শেভ করে। বছরে একবার বোধহয় সোলেমান এমন ক্লিন শেভ করে। বাড়ি ফিরে রুমে এসে মেহেরিনের সামনে দাঁড়াতে মেহেরিন হন্তদন্ত হয়ে ছুটে এসে সোলেমানের মুখ ডানে বামে ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। তারপর বিরক্তির সহিত বলল, এটা কি করেছেন আপনি? সোলেমান প্রথমে বুঝলো না। কি করেছি আমি? দাড়ি কই আপনার? সেলুনে রেখে আসছি। কেন, কি হয়েছে? মেহেরিন দূরে সরে গিয়ে নাক সিটকিয়ে বলল, বাজে লাগছে আপনাকে, মনে হচ্ছে ব্রয়লার ড্রেসিং করা ছোলা মুরগি। সাথে সাথে সোলেমান আয়নায় নিজেকে দেখলো। তাকে বয়লারে ড্রেসিং করা ছোলা মুরগির সাথে তুলনা আর কিছু পেল না। তুলনা করার জন্য এইভাবে অপমান, তবে মন্দ তো লাগছে না। সোলেমান সারা গালে হাত জড়িয়ে বলল। খুব কি খারাপ লাগছে দেখতে? মেহেরিন কোমরে দুহাত গুজে বলল, তার বলতে আর কখনো ক্লিন শেভ করবেন না, বিশেষ করে আমার আশেপাশে থাকাকালীন তো নয়ই। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন আমি সব করতে রাজি। আব্বা আম্মারা কখন আসবে? দুপুরের আগে চলে আসবো। বিয়েটা বোধহয় এই সপ্তাহের মধ্যেই করে নিবে। সেটাই ভালো। উর্মিকে তো ইব্রাহিম ঢাকায় নিয়ে যাবে, ওখানেই ভর্তি করে দিবে। তো তুমি একা থেকে কি করবা? তোমাকেও নিয়ে যাবো ভাবছি। বন্ধু বউ নিয়ে সংসার করবে আর আমি বউসার থাকবো। বিষয়টা মোটেও হজম হচ্ছে না আমার মেহরিন। যাব না আমি। নিজের দরকারেই শুধু মেহরিনের কাছে আসেন, আর দরকার ফুরিয়ে গেলে মেহরিনকে আপনি চেনেনও না। সোলেমান মেহরিনকে কাছে টেনে কোলের উপর বসালো, কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, মানুষ তো দরকারের কাছে আসে মেহরিন। আমার তোমাকে দরকার, বাজেভাবে, বিশ্রীভাবে, ভালোভাবে, সবভাবে দরকার। অনেক তো হলো থাকা শ্বশুর শাশুড়ির সাথে, এখন থেকে শুধু স্বামীর সাথে থাকবে। স্বামীর দেওয়া সুখগুলো টাইম টু টাইম নিতে হবে তোমার। আপনি ভীষণ অসভ্য হচ্ছেন দিনকে দিন। সভ্যই বা ছিলাম কবে বলো তো? সভ্যই যদি হতাম তাহলে কি আর তোমার আমার মধ্যে সামথিং টাইপের কিছু হতো বলো তো? মেহরিন সোলেমানের দিকে ঘুরল। কি লিমিট ছাড়া কথাবার্তা। সোলেমানের ঠোঁটে উপর তর্জনী আঙ্গুল ঠেকে মেহরিন বলল, চুপ, একদম চুপ। আপনার না হয় লজ্জা নেই, তাই বলে কি আমারও লজ্জা নেই? লজ্জা কাকে বলে? আমি তো আজ প্রথম শুনলাম এই শব্দটা। তুমি জানো কাকে বলে? জানলে প্লিজ আমাকে জানাও না। আমার আবার ব্রেন ভালো, একসঙ্গে সব মুখস্থ করে নিতে পারি। সুলতান সাহেব, আপনি মজা করছেন আমার সাথে? সোলেমান সিরিয়াস ভাবভঙ্গি নিয়ে বলল, নো মেহরিন, আই এম সিরিয়াস। লুক, তাকাও, তাকাও আমার দিকে।
আমার ফেসের দিকে তাকাও। সিরিয়াস না? মেহরিন কাঁধের শার্ট খামচে ধরে বলল। বড্ড ফাজিল আপনি। ভীষণ। কথাটা শেষ করে মেহরিনের কোমর চেপে আরো কাছে টেনে আনলো। মেহরিন কানের লতির কাছে মুখ নিয়ে বলল। ভালো। সোলাইমান হেসে ফেলল। এটার ক্ষেত্রে একটু কম ভালো আমি, ডার্লিং। জীবনে স্বীকার করবো না আমি ভালো। আমি খারাপ, ভীষণ খারাপ, মাত্রা অতিরিক্ত খারাপ, জঘন্য খারাপ আমি। মেহরিন জড়িয়ে ধরল শক্ত করে। খারাপ হলেও আমার, ভালো হলেও আমার, এই গোটা আপনিটাই তো শুধু আমার। ইটস ট্রু, আই এগ্রি উইথ দিস স্টেটমেন্ট। জোহরের আজানের পরপরই সুলতান পরিবারের সকলে এসে পৌঁছায় অলঙ্কারপুর। দুপুরে খাবারটা খেয়ে তারা বিকালে পরপর ইমনদের বাড়িতে আসে। ইমন তার সাধ্যমতো যা যা পারে কিনে এনেছে বাজার থেকে। ফল মিষ্টি যদিও ইমন কিনেছিল, কিন্তু ইব্রাহিমরা নিয়ে এসেছে। খাবার দাবারের আয়োজন করেছে ইমন। মেহরিনদের বাড়ির বাবুর্চি এনে রান্না করিয়েছে। ইমন ভুলেও বোনের দিকে তাকায় না, কথা বলে না, যেন উর্মি নামের এই বাড়িতে একটা জলজন্ত মানুষ আছে সে জানে না। উর্মিকে তারা দেখলো। দেখা শেষে আমিরুল সুলতান বলল, এই সপ্তাহে বিয়ের কাজটা সেরে ফেলতে চায়। ইমনের কি মতামত? ইমন কথাটা শুনে কিছুটা থম মেরে থাকলো। এই সপ্তাহে বিয়ে, কি রেখে কি করবে সে? তারপরেও বলল, আমার চেষ্টায় আমি ত্রুটি রাখবো না। আপনাদের বাড়ির বউ যখন নিতে চাইবেন আমি দিতে বাধ্য। তাহলে শুক্রবারে বিয়ে, আজ থেকে 3 দিন পর। বিয়ের আয়োজনটা তাহলে কমিউনিটি সেন্টারেই করি। ইমন জানালো। মাফ করবেন, আপনারা চাইলে করতে পারেন সেন্টারে, কিন্তু আমার সামর্থ্য নেই সেন্টারে গিয়ে বিয়ে দেয়া। আমি আমার বাড়িতে দিতে যাচ্ছি। সমস্যা হবে না ইমন, তোমার সাধ্যের মধ্যেই সেন্টারে হবে। দুজনের সব একসাথে হয়ে গেলে আমাদের পেরেশানিটাও কম হবে, দৌড়াদৌড়িও কম হবে। ইমন সময় নিয়ে তারপর রাজি হলো। সন্ধ্যার পর খাওয়া দাওয়া শেষ করে আরেক দফা কথাবার্তা হলো। ইমন জিজ্ঞাসা করলো তাদের কোনো দেনা পাওনার বিষয় আছে কিনা। তখন সোলেমান আর চুপ থাকতে পারলো না, সে বলল, যদি কিছু চাওয়ার হতো তাহলে কি আমরা নিজ থেকে চাইতাম না? আমার যেটা চেয়েছি শুধু সেটাই দিলে হবে। তোমার বোনকে চেয়েছি ভাইয়ের জন্য, এর বাইরে আমার কিছু চাওয়ার নেই। এখন তুমি যদি নিজ থেকে 10 কোটি টাকা দিতে চাও তাহলে দিতে পারো, আমাদের কোনো সমস্যা নেই নিতে। দিবে? দিবে? একটা মার্সিডিজ কিনতাম। ইব্রাহিম বাহু চেপে ধরল, ফিসফিস করে বলল, আমার বিয়ে ভাঙলে তোর মাথার উপরে ঠাড়া পড়বে সলু। থাম তুই। আমিরুল সুলতান সোলেমানকে থামিয়ে দিয়ে বলল, দেখো বাবা, আমরা কেমন পরিবার সেটা তো জানো। মেহরিনকে আমার ছেলের বউ করেছি, আমরা কিচ্ছু নিইনি, তোমাদের কলিজাকে নিচ্ছি। এটা তো আমাদের জন্য অনেক কিছু। তুমি বাবা দেনা পাওনার কথা তুলে আমাদের ছোট করো না। আমরা এক কাপড়েই উর্মিকে নিয়ে যেতে চাই। ইমন সম্মতি প্রকাশ করলো। আমিরুল সুলতান অলঙ্কারপুর গ্রামের পাশে থাকা রোকেয়া কমিউনিটি সেন্টারে কথাবার্তা ফাইনাল করলো। তাদের 3 দিনের জন্য লাগবে সেন্টারটা। ম্যানেজার জানালেন সব ব্যবস্থা তারা করে রাখবে। রুমাইসা যখন শুনেছে ইব্রাহিমের বিয়ে, তখন থেকেই সে সব ঠিক করে রাখছে। ভাইয়ের গায়ে হলুদ, বিয়েতে বৌভাতে কি পরবে, কোন গানে নাচবে, সব। মেহরিন গালে হাত দিয়ে বসে বসে শুধু দেখছে। এই মেয়ে ভাইয়ের বিয়েতে এমন আত্মহারা হচ্ছে, তাহলে নিজের বিয়েতে কি করবে? ভাবছি ওনাকে বলে তোমার বিয়েটাও দিয়ে দেবো আপু। স্বামীর সংসার করার বয়স এটা তোমার। রুমাইসা পেছনে ফিরে তাকালো। আমি রাজি আছি মিহু ভাবি, আমারও ইচ্ছে ধুমধাম করে নাচতে নাচতে বিয়েতে বসার। প্লিজ ভাইয়াকে বলে দিয়ে দাও, তাহলে দোয়া করে দেবো যাতে খুব শীঘ্রই ফুপু ডাক শুনতে পারি। প্রেমে ট্রেমে পড়ে নাকি আপু? রুমাইসা দুহাত দিয়ে মুখ ঢেকে বলল, কি যে বলো না তুমি, যাও ভাইয়ের কাছে যাও। মেহরিন শব্দ করে হেসে ফেলল। যাওয়ার সময় বলে গেল, ননদের লক্ষণ ভালো না দেখছি, হিসেবে গরমিল পাচ্ছি। মেহরিন চলে যেতেই রুমাইসা দরজা আটকে দিয়ে দুহাত মেলে দিয়ে গিয়ে উঠল। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে গো ভাবি, পাগল করেছে। রুমাইসা ফোনটা নিয়ে অনলাইনে সিলেক্ট করা 3টা ড্রেসের ছবি পাঠালো। তুর্নকে সাথে লিখে পাঠালো। মানাবে আমাকে? মিনিট 2-এর মাঝে রিপ্লাই আসলো। কোনো উৎসব আছে নাকি? হ্যাঁ, ইব্রাহিম ভাইয়ের বিয়ে। মেয়র সাহেবের বিয়ে কার সাথে? ভাবির ফ্রেন্ডের সাথে। ও আচ্ছা, তোমার 3টে ভাই কেমন লুকিয়ে চুরিয়ে বিয়ে করে নিল। তোমরা কি মানুষ দাওয়াত দিতে ভয় পাও নাকি? জনগণ বোধহয় এখনো জানে না তারা বিবাহিত। ডোন্ট ওয়ারি, আমার বিয়েতে পুরো এলাকা দাওয়াত দেওয়া হবে, সাথে আপনাকেও। তুর্ন চমকালো। এই আমাকে দাওয়াত দিবে মানে? ওমা, দিব না দাওয়াত? আপনি আমার এত পছন্দের। ফিউচার জামাইকে বলছো দাওয়াত দিবা? নিজের বিয়েতে মেরে বালি চাপা দিয়ে দিব। হয়েছে, ফিল্মি ডায়লগ বাদ দিয়ে বলুন, এগুলো পড়লে সুন্দর লাগবে। অবশ্যই দারুণ লাগবে, তবে হাতা তো ছোট,
বড় ছাতা থাকলে সেগুলো দেখো। শাড়ি টাড়ি যাই পরো, ঢেকে ঢুকে পড়বে, অন্য মানুষ যেন অপ্রাসঙ্গিক কিছু না দেখে। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। এখন বলুন। কি? ওটা ওটা কি? আপনার মাথা। তূর্ণ শব্দ করে হাসলো, হাসতে হাসতে বলল, ডিয়ার এমপির বউ, আই লাভ ইউ। রুমাইসা হেসে ফেলল। মেয়র সাহেবের বিয়ে হবে শুনল মাহি। হুট করে এমন খবর পাওয়ায় একটু চমকালো অবশ্য। এত তাড়াতাড়ি বিয়ে, বুঝলো হয়তো আগে থেকেই পছন্দ ছিল। এজওয়ান জানালো তারা যাবে বিয়েতে। মাহির বিয়ের জন্য যা যা কেনা দরকার এজওয়ান শপিং মলে নিয়ে গিয়ে কিনে দিবে। মাহি যেন রেডি হয়ে থাকে। মাহি সাদা চিকন কাপড়ের চুড়িদার পরে অপেক্ষা করছে এজওয়ানের। এজওয়ান স্টাডি রুম থেকে ক্লান্ত শরীরে ল্যাপটপ হাতে নিয়ে রুমে প্রবেশ করলো। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ঝাপটা দিল। শরীর আর চলে না। এই একটা প্রজেক্ট শেষ করতে করতে এজওয়ানের চোখের নিচে কালি পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই প্রজেক্ট সময়ের আগে শেষ করতে না পারলে বিপদ। এজওয়ান একটা লেদার জ্যাকেট গায়ে দিয়ে বলল, চলো তরিকুলের বেটি, আদা ময়দা কিনতে চাই তোমার। মাহি বিরক্ত হলো আটা ময়দা শুনে। আগে আগে হেঁটে গাড়িতে এসে বসলো। এজওয়ান বাইকের দিকে একবার তাকিয়ে গাড়িতে উঠলো। শালার জিন্দেগি। এই বাঙ্গুর দেশে এজওয়ান তার ইচ্ছে মতো বাইক চালাতে পারে না। জ্যাম শালার পুতেরা মিনিটে মিনিটে লাগে। অস্ট্রেলিয়া হলে প্লেনের গতিতে চালিয়ে যেত। বসুন্ধরা শপিং মলে এসে মাহি লেহেঙ্গা, থ্রি পিস গাউন কিনলো। এজওয়ান আশা করেছিল মাহি শাড়ি নেবে, কিন্তু না, মাহি নিল না শাড়ি। শাড়িতে কি অ্যালার্জি এই মেয়ের? তার আনা শাড়িটা কই আছে? ফেলে দিছে নাকি? কেনাকাটা শেষে এজওয়ান নিজের জন্য জ্যাকেট গেঞ্জি কিনলো। মাহি বলল, পাঞ্জাবি কিনতেন একটা। এজওয়ান জবাব দিল, পাঞ্জাবি ভদ্রলোকদের পোশাক তরিকুলের বেটি, আর আমি অবদ্ধ, আমার সাথে মানাবে না। যা আমি জীবনও পড়িনি, তা ভবিষ্যতেও পড়ব না। জীবনে পাঞ্জাবি পরেনি এই ছেলে। তার বাপ ভাই 14 গোষ্ঠীতে পাঞ্জাবি পরে। এই ছেলে এত আলাদা কেন সবার থেকে? গাড়িতে বসতে বসতে মাহি প্রশ্ন করলো, আপনি কি তাহলে মসজিদে নামাজ পড়তে গেলেও এসব পড়েই যান? এজওয়ান গাড়ি চালাতে চালাতে বলল, জীবনে মসজিদের বারান্দাতেও পা রাখিনি। মাহি বড়সড়ভাবে চমকে উঠল। কি বলছে এই লোক? জীবনে মসজিদে যায়নি? এখন এটা বলবেন না যে জীবনে নামাজ পড়েনি। আসলেই পড়িনি আমি জীবনে নামাজ। মাহি আর তার এক্সপ্রেশন লুকিয়ে রাখতে পারল না। চমকে ওঠার মতো করে বলে উঠল, কি? এজওয়ান গম্ভীর মুখে বলল, আসলেই পড়িনি আমি জীবনে নামাজ। হ্যাঁ, আমাকে জানতে আসলে আরও অবাক হবে তরিকুলের বেটি, তাই জানতে এসো না আমার আর। আপনি আদৌ নামাজ পড়তে জানেন তো? এজওয়ানের সহজ সরল স্বীকারোক্তি। জানি না পড়তে, কোনো সুরাও পারি না। কোনো ওক্তে কত রাকাত নামাজ তাও আমি জানি না। রোজা রাখিনি জীবনে। ছি, কি সহজ সরল স্বীকারোক্তি। আপনি আদৌ মুসলিম তো? আব্বা যেতে ধরে মুসলমানি যেহেতু করেছে, তখন তো মুসলমানই। 4 কালেমা পারেন? না। আমপারা, কোরআন শরীফ? কি বোকা প্রশ্ন করলে মাহি। যে 4 কালমা পড়ে না সে আমপারা কোরআন শরীফ পড়বে কি করে? তাহলে আপনি কিসের মুসলিম? নামাজ পড়েন না, রোজা রাখেন না, কালেমা পারেন না। বাপের গোষ্ঠী যেহেতু মুসলিম, সেহেতু আমাকে মুসলিমই ধরা হবে। শেখেননি কেন এসব? নিজেকে সময় দিতে দিতে সসটাকে আর সময় দেওয়া হয়নি আমার। এটা তো পরিবার থেকে শেখানো হয়। যে বয়সে শেখানো হয় সেই বয়সে আমি পাইনি আমার পরিবারকে, তাই আমি আর শিখিনি। বড় হওয়ার পর শিখালেন না কেন? কেউ বলেনি শিখতে। নবী রাসূল কয়টা জানেন? কি আশ্চর্য! বললাম তো, বেসিকটাই জানি না। সেখানে ভিতরে তত আমি কি করে জানবো? এইভাবে খোঁচানো মানে কি? ছি, আপনার মতো নাস্তিকের সাথে আমি সংসার করছি কিভাবে? হায় আল্লাহ! আমি নাস্তিক? নাস্তিক হলাম কিভাবে? আমি কখনো বলেছি আমি ষষ্ঠকে মানি না? বলেছি? কাজকর্ম দেখে তো সেই সবই মনে হচ্ছে। মানুষ হিসেবে তো দেখছি আপনি ভীষণ জঘন্য তদিগুলো বেটি। সংসার করা যায় না, তাই না? সংসার আসলেই করা যায় না আপনার সাথে। তাহলে কি তদিকুলের বেটি তুমি আমার কাছে ডিভোর্স চাও? নিঃসন্দেহে চাই। আগেও চেয়েছি, আজও চাইছি, ইন ফিউচারেও চাইবো। আপনি দিয়ে দিন। এজওয়ান কিছুক্ষণ ভেবে বলল, ওকে ফাইন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব একটা শর্তে। কি বলুন? আমি একটা প্রশ্ন করব, তুমি যদি 5 সেকেন্ডে উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। কেমন প্রশ্ন? সিম্পল প্রশ্ন, ক্যালকুলেশন ছাড়ে উত্তর দেওয়া যাবে তেমন। আইকিউ লেভেলটা জাস্ট ভালো হতে হবে। আচ্ছা, তাহলে ধরুন প্রশ্ন, আমি ডিভোর্সটা চাই। আমার আইকিউ লেভেল সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। ও মা, তাই? 150 নাকি? তেমনই। আচ্ছা তাহলে বলো, তোমার শাশুড়ি স্বামীর ছেলে বউ মেয়ের বাপের
মেয়ের স্বামীর ছেলের বাবা, বাবা ছেলের ছেলে তোমার কি হয়? ইউ টাইম স্টার্ট নাও। এজওয়ান গুনতে লাগলো 1 2। মাহি প্রশ্নটা মনে করতে করতেই দেখলো এজওয়ান 5 বলে ফেলবে। এখন প্রশ্ন যখন এত ছেলে শব্দটা আছে তখন উত্তর ছেলেই হবে, কিন্তু কার ছেলে হবে? মাহি আন্দাজে বলে ফেললো হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।